ক্লাস 12-এর ইউনিট 2-এর অর্থাৎ জেনেটিক্স অ্যান্ড ইভলিউশনের প্রথম চ্যাপ্টারটি হলে বংশগতি ও বিভেদ, হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশনস। তো হেরিডিটি বা ভেরিয়েশন এই চ্যাপ্টারটি জেনেটিক্সের মধ্যে রাখা হলো কেন? কারণ আমরা জানি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা অর্গানিজমের ক্যারেক্টার ডিপেন্ড করে একটি জিনের উপরে, অর্থাৎ জিনকে বংশগতির ধারক এবং বাহক বলা হয়। এই জিনের দ্বারাই জেনারেশন আফটার জেনারেশন ইন্ডিভিজুয়ালের মরফোলজিক্যাল চেঞ্জেস কি অ্যানাদার যে চেঞ্জেসগুলো আছে, স্ট্রাকচারাল চেঞ্জেস, মরফোলজি চেঞ্জেসের মধ্যেই পড়ছে, বা তার বিভিন্ন দশা লাইফ সাইকেলের, সেগুলিও নিয়ন্ত্রণ করে এই জিন। বিভেদ বা ভ্যারিয়েশনস বলতে আমরা যেটা বুঝি যে যখন আফটার ফার্টিলাইজেশন একটি গ্যামেট গঠন হয়, তখন দুটি ক্রোমোজোমের মধ্যে, অর্থাৎ যেটি পিতৃ এবং মাতৃ থেকে এসছে, সেই ক্রোমোজোম দুটির মধ্যে তাদের সংমিশ্রণ বা সংকর আয়ন ঘটে। ফলে কিছু ভ্যারিয়েন্ট ফাদার থেকে আসে অপত্যতে, কিছু ভ্যারিয়েন্ট মাদার থেকে আসে অপত্যতে। এর জন্যই সৃষ্টি হয় ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশন মূলত সোমাটিক বা দেহগত বিভেদ এবং জার্মিনাল বা জনন কলাস্থানিক বিভেদ হিসাবে দেখতে পাওয়া যায়। এবং এই ভ্যারিয়েশনস আমরা জানি যে কিসের উপর ডিপেন্ড করে? পরিবেশগত কিছু কারণের উপরে, ব্যবহার অব্যবহারের উপরে এই ভ্যারিয়েশনগুলি নির্ভর করে। পরিবেশগত প্রভাব দেখাই যায় যে পরিবেশে থাকাকালীন, অর্থাৎ যে প্রাণীটি হট ওয়েদারে থাকে এবং যে প্রাণীটি কোল্ড ওয়েদারে থাকে, তাদের গায়ের চামড়ার যে গেট আপ, সেই গেট আপটি চেঞ্জ দেখতে পাওয়া যায়। যেমন কোল্ড ওয়েদারে থাকার দরুন যে প্রাণী, সেই প্রাণীর সাধারণত গায়ের চামড়াটি মোটা হয়, আর যে প্রাণীটি হট ওয়েদারে আছে, সেই প্রাণীটির চামড়ার পুরুত্বটা কম হয়। অর্থাৎ এই ডিএনএ বা জিন, যাকে আমরা জননের ধারক বা বাহক বলে জেনে আসি, এই জিন বা ডিএনএ মেন্ডেলকৃত যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টে প্রথম আমরা দেখতে পাই। কিভাবে না, মেন্ডেল তার পরীক্ষার মধ্যে কিছু বৈশিষ্ট্য নিয়েছিলেন বিপরীত ধর্মী। যেমন কোনো গাছের যদি আকার দীর্ঘ হয়, বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন খর্ব,
কোনো গাছের বীজের কালার যদি হলুদ হয়, তিনি বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন গ্রিন বা সবুজ। গাছের যদি বীজের শেপটি রাউন্ড হয়, তাহলে সেটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য হলো কুঞ্চিত। তো এই যে কালার বা এই যে তার গঠনগত আকৃতি, এই বৈশিষ্ট্যগুলিকে তিনি অ্যালিল নাম দিয়েছিলেন। পরবর্তীকালে এই অ্যালিল থেকেই আমরা জিনের ধারণাটি পাই। এখন বংশগতি বলতে আমরা বুঝি যে পদ্ধতিতে জীবের দৈহিক এবং চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় জননকোষের মাধ্যমে জনিত্রী যৌন থেকে অপত্য যৌনতে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে। এই বংশগতি বা জিন তত্ত্ব যে শাখায় পড়ানো হয় তাকেই বলা হচ্ছে জেনেটিক্স। অর্থাৎ বংশগতি এবং ভেরিয়েশনকে জেনেটিক্সের মধ্যে রাখার কারণটি এটা। এরপরে আমরা সিলেবাস অনুযায়ী দেখে নেব যে মেন্ডেলের যে মতবাদগুলি ছিল, অর্থাৎ তিনি যে এক্সপেরিমেন্টগুলি করেছিলেন, সেই এক্সপেরিমেন্টের কিছু সূত্র তিনি দিয়েছিলেন। সেই সূত্রগুলির মধ্যে প্রথমটি হচ্ছে ল অফ ইউনিক ক্যারেক্টার বা একক বৈশিষ্ট্যের সূত্র। তিনি এই সূত্রে বলছেন যে প্রতিটি জীবে কোনো বৈশিষ্ট্য নির্ধারণের জন্য স্থায়ী এবং স্বতন্ত্র একক বৈশিষ্ট্য বর্তমান, ও এই বৈশিষ্ট্যের স্বতন্ত্রতা জীবের মধ্যে আজীবন অক্ষুণ্ণ থাকে এবং কখনো এমন দুটি বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে না। অর্থাৎ তিনি যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন, যেখানে লম্বা, বেঁটে, গোল, কুঞ্চিত, এই বৈশিষ্ট্যগুলি প্রত্যেকটি ফ্যাক্টর বা অ্যালিল কখনোই তারা পারস্পরিক একসাথে মিশবে না। তারা প্রত্যেকটি বংশ পরম্পরায়, তারা জেনারেশন আফটার জেনারেশন, তারা সেই ক্যারেক্টারটি, অর্থাৎ খাঁটি যে ক্যারেক্টার, পিওর ক্যারেক্টারটি তারা বহন করে নিয়ে যাবে। নেক্সট সূত্রে তিনি বলেছেন ল অফ ডমিনেন্স বা প্রকট প্রচ্ছন্নতার সূত্র। তিনি প্রথমে যে ক্যারেক্টার দুটি নিয়েছিলেন সেটি হচ্ছে দীর্ঘ এবং খাটো। অর্থাৎ দীর্ঘ খর্ব যে ক্যারেক্টারটি তিনি মটর গাছের নিয়েছিলেন, তার মধ্যে সংকরায়ন করার ফলে প্রথম তিনি পান এটি শঙ্কর লম্বা। এখন এই শঙ্কর লম্বা ক্যারেক্টারটির মধ্যে একটি ক্যারেক্টার প্রকট, একটি ক্যারেক্টার প্রচ্ছন্ন। কোন ক্যারেক্টারটি প্রকট? না, লম্বা ক্যারেক্টারটি প্রকট। কেন না, লম্বা ক্যারেক্টারটি যখন ফাদার অর মাদার থেকে এসছে, সেই ক্যারেক্টারটি অপত্যতে প্রকাশ করেছে, অর্থাৎ তার ডমিনেন্সের জন্য সে প্রকাশ হয়েছে। অপর যে ক্যারেক্টারটি সেটি রিসিসিভ হিসেবে রয়েছে, অর্থাৎ সেই ক্যারেক্টারটি আছে কিন্তু কোনোরকমভাবে ফেনোটিপিক্যালি শো করছে না। দ্বিতীয় সূত্রটি যিনি বলেছিলেন সেটি হচ্ছে পৃথকীভবনের সূত্র। অর্থাৎ তিনি বলছেন জনন মাতৃকোষে অবস্থিত বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা অ্যালিল কখনোই মিশে যায় না, উপরন্তু গ্যামেট গঠনের সময় এই বিপরীত বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। অর্থাৎ তিনি বলছেন যে যখন গ্যামেট গঠন হবে তখন
জনন মাতৃকোষে অবস্থিত যে ক্যারেক্টারগুলি রয়েছে সেগুলি কখনোই গ্যামেট গঠনকালের সময় পরস্পর থেকে মিশে যায় না বা পরস্পর থেকে পৃথক থাকে। অর্থাৎ তিনি যে গ্যামেট গঠনের জন্য যে উদাহরণটা দিয়েছেন, যে একটি লম্বা এবং একটি খাটোর ক্যারেক্টার নিয়ে যখন আমরা ডিসকাস করব তখন দেখতে পাবো যে লম্বা এবং খাটো ক্যারেক্টারটি যখন গ্যামেট গঠন করে তখন লম্বা ক্যারেক্টারের গ্যামেট তৈরি হয়, খাটো ক্যারেক্টারেরও গ্যামেট তৈরি হয়। তখন তারা যদি সংকর অবস্থাতেও থাকে তাহলেও সে একই ধরনের সেপারেশন তারা শো করে গ্যামেট গঠনকালে। তারপরে সূত্রটি বলা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এখানে মেন্ডেল বলছেন দুই বা ততোধিক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা জিন গ্যামেট তৈরির সময় শুধু যে পৃথক হয় তা নয়, প্রতিটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হয়। অর্থাৎ এটি তার দ্বিসংকর জনন থেকে এই সূত্রটি তিনি উপনীত হন। তিনি দ্বিসংকরের জননে একসঙ্গে দুটি করে মানে দুজোড়া ক্যারেক্টার, তার দুজোড়া বিপরীতধর্মী ক্যারেক্টার নিয়ে শুরু করেছিলেন। যেমন তিনি যে ক্যারেক্টারগুলো নিয়েছিলেন তার মধ্যে হচ্ছে সবুজ কুঞ্চিত এবং খাঁটি হলুদ গোল। অর্থাৎ একটি বীজ নিয়েছিলেন যার ক্যারেক্টারের মধ্যে ছিল গোল এবং হলুদ বর্ণের কোটিং, আরেকটি ছিল কুঞ্চিত এবং সবুজ বর্ণের কোটিং। তো এই যে দুটি ক্যারেক্টার মানে দুই জোড়া করে ক্যারেক্টার তিনি নিলেন, এই দুই জোড়া ক্যারেক্টার পরবর্তীকালে যখন মিক্সড আপ হলো তখন অনেকগুলি ভ্যারিয়েন্ট তৈরি হলো। যেমন হলুদ কুঞ্চিত, সবুজ গোল, হলুদ গোল, সবুজ কুঞ্চিত, 4 ধরনের ভ্যারিয়েন্ট তিনি দেখালেন। তারপরে যেটি আসছে সেটি হচ্ছে টেস্ট ক্রস অ্যান্ড ব্যাক ক্রস, যেটি করে মেন্ডেল এই সিদ্ধান্তগুলিতে উপনীত হতে পেরেছিলেন এবং তিনি ক্যারেক্টারের সংখ্যাগুলি দেন। তিনি বলছেন যে ব্যাক ক্রসের সময় অপত্যবংশীয় কোনো জীবের সঙ্গে জনিত্রী জনুর কোনো জীবের সংকরায়ন পদ্ধতিকে ব্যাক ক্রস বলা হয়। অর্থাৎ মেন্ডেল যখন এক সংকর পরীক্ষা করছিলেন তখন ফিলিয়াল জেনারেশন 1 বা প্রথম অপত্য জনুতে যে সংকর লম্বা গাছটি তৈরি হয়েছিল, সেই সংকর লম্বা গাছটির সঙ্গে ফাদার আর মাদারের যে জিনোটাইপ ছিল, মানে খাঁটি বিশুদ্ধ অথবা খাঁটি বেটে যে গাছ ছিল তার সঙ্গে সংকরায়ন করানোর পরে তিনি দেখলেন যে 50% লম্বা 50% বেটে গাছ তৈরি হলো। অর্থাৎ তিনি এই ব্যাকক্রসের দ্বারা বোঝালেন যে যদি সংকর লম্বা গাছটিকে আমরা পুনরায় তার ফাদার আর মাদারের জিনোটাইপের সঙ্গে সংকরায়ন ঘটাই তাহলে 50% দীর্ঘ এবং 50% খর্ব গাছ তৈরি হবে। টেস্ট ক্রসে তিনি বলছেন কোনো জীবের জিনোটাইপ নির্ণয় করার জন্য ওই জীবের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীবের যে ক্রস ঘটানো হয় তাকে টেস্ট ক্রস বলা হয়। অর্থাৎ তিনি করলেন কি, বিশুদ্ধ লম্বা মটর গাছটিকে বিশুদ্ধ খর্ব গাছ অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে একবার সংকরায়ন ঘটালেন, একবার সংকর মটর গাছ অর্থাৎ যার মধ্যে দুটি বৈশিষ্ট্য আছে, প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আছে,
তার সাথেও তিনি কি করলেন, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মচর গাছের সংকরায়ন ঘটালেন। ফলে তিনি দেখলেন যে দুটি ক্ষেত্রে কি রেজাল্ট পান। প্রথম ক্ষেত্রে তিনি রেজাল্ট পেলেন যে গাছটি যদি সংকর হয় তাহলে তার 50% লম্বা এবং 50% বেঁটে হবে, আর যদি সেটি সংকর লম্বা না হয় তাহলে 75% লম্বা এবং 25% বেঁটে গাছ জন্মাবে। তাহলে তার এই সিদ্ধান্তগুলি তিনি চারটি সূত্রের মধ্যে আবদ্ধ করেছিলেন। এখন এই মেন্ডেল যে সূত্রগুলি দিয়েছিলেন, এই সূত্রগুলি দেওয়ার পরে কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের নতুন কিছু কনসেপ্ট আছে জেনেটিক্সে, যার মধ্যে ইনকমপ্লিট ডমিনেন্স, কোডমিনেন্স, মাল্টিপল অ্যালিল এবং প্লিওট্রপির কথা বলা হয়। ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে, তিনি বলছেন যে যখন কোনো জিন বা কোনো ফিনোটাইপিক ক্যারেক্টার হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে, তখন সে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই পরস্পর বিপরীতযুক্ত বৈশিষ্ট্যের জীবের সংকরণ ঘটানোর পরেও তার প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিনটি সম্পূর্ণরূপে অপত্যতে প্রকাশ করতে পারেনি, অসম্পূর্ণভাবে প্রকাশ করেছে। অর্থাৎ একটি লাল উদাহরণ দেখা যেতে পারে, একটি লাল এবং একটি সাদা সন্ধ্যামালতী গাছের ফুলের ক্ষেত্রে যখন তাদের মধ্যে সংকরণ ঘটানো হয়, তাহলে অপত্য জীবে বা অপত্য গাছটিতে দেখা যায় পিঙ্ক কালারের ফুল। অর্থাৎ এক্ষেত্রে না লাল বর্ণটি প্রকাশ পেয়েছে, না সাদা বর্ণটি প্রকাশ পেয়েছে, বরঞ্চ তাদের সংমিশ্রণে যে দুটি প্রকাশ পায় সেটি হচ্ছে গোলাপি। একে বলা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। নেক্সট যেটি আলোচনা করার বিষয় সেটি হচ্ছে কোডমিনেন্স বা সহপ্রকটতা। এক্ষেত্রে বলা হচ্ছে যে পরস্পর বিপরীতধর্মী গুণাবলী নির্ধারক জিনের মধ্যে যেমন অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, তেমন দুটি অ্যালিলের মধ্যে এক সম্পর্ক হলো সহপ্রকটতা। এই সহপ্রকটতার ক্ষেত্রে বিপরীতধর্মী দুটি অ্যালিলের প্রতিটি সমান ক্ষমতাযুক্ত এবং প্রতিটি ক্ষেত্রে দুটি অ্যালিলই প্রকাশ পাওয়ার দরুন দুটি বিপরীত বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারে। উদাহরণে আমরা দেখে নেব যে আমাদের হিউম্যানের এবিও ব্লাড গ্রুপ, মানুষের এমএন রক্তশ্রেণী নির্ধারণের জন্য যে হোমোজাইগাস কন্ডিশনে যে অ্যালিলগুলি বসে আছে সেটি হচ্ছে LM, LM and LN and LN। সো এই M এবং N হচ্ছে মার্কার। তাহলে হেটেরোজাইগাস কন্ডিশনে যে কি বসে আছে না LM and LN। এই ক্ষেত্রে যখন M ও N রক্তশ্রেণীযুক্ত দুটি মানুষ স্বামী স্ত্রী হয়, তখন তাদের সব সন্তানই MN রক্তযুক্ত হওয়া সম্ভব ও এই সন্তানের জিনোটাইপ হয় LM এবং LN।
এক্ষেত্রে এমএন সন্তানের শহর প্রকটধর্মী এলএম ও এলএন জিন উভয় প্রকাশ পায় বলে এমএন রক্তশ্রেণীযুক্ত দেখতে পাওয়া যায়। এই দুই অ্যালিলের জন্য মানুষের পপুলেশনে এমএন ও এন এই তিন শ্রেণীর রক্তের সন্ধান পাওয়া যায়। অর্থাৎ বোঝা গেছে যে কি বলতে চাইছে, যে একটি এম যেটি হোমোজাইগাস কন্ডিশনে অর্থাৎ এলএম এবং এলএন, অপর একটি এলএন এবং এলএন, ব্লাড টাইপ এ ব্লাড টাইপ বি। দেখো এখানে দেওয়া রয়েছে ব্লাড টাইপ এ এর ক্ষেত্রে এও এবং এর ক্ষেত্রে বিও। আমি হাইলাইটার ইউজ করি একটু, এও এবং বিও। সো আমরা এ অ্যালিল, বি অ্যালিল এবং ও অ্যালিল বলে জানি। তো ব্লাড টাইপ যদি ডিস্ট্রিবিউশন হয় তাহলে দেখা যাবে যে একটি ব্লাড টাইপ হচ্ছে এ, একটি ব্লাড টাইপ হচ্ছে এ বি, একটি ব্লাড টাইপ হচ্ছে বি, একটি ব্লাড টাইপ হচ্ছে ও। এখন এ বি যে ব্লাড টাইপ হচ্ছে সেটি হচ্ছে কোডমিনেন্সির জন্য দেখতে পাওয়া যায়, কারণ এক্ষেত্রে এ অ্যালিল এবং বি অ্যালিল উভয়েরই তার সহপ্রকটধর্মীটি বর্তমান রয়েছে বা শো করেছে। তারপরে আসছি মাল্টিপল অ্যালিল বা বহু অ্যালিলের ক্ষেত্রে। বলছে কোনো একটি জিনের বহিঃপ্রকাশ যখন দুটি বেশি অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয়, বা অন্যভাবে বলা যায় যে কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য একটি জিনের দুটির বেশি ভিন্ন রূপ বা অ্যালিল কোনো ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থান করে, তখন এই অ্যালিলগুলিকে একত্রে মাল্টিপল অ্যালিল বলা হয়। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 90s মানুষের লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন এবং অ্যাগ্লুটিনেজেনের জন্য উপস্থিতির ভিত্তিতে এ বি, এবি এবং ও এই চারটি শ্রেণীতে রক্তের বিভেদ করেন। তিনি বলছেন যে এই যে এ বি এবং ও এই রক্তের মধ্যে আমাদের যে জেনেটিক্যালি যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি উপস্থিত আছে আরবিসিতে, সেগুলি হচ্ছে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আরবিসি প্রোটিন অ্যান্টিজেন হচ্ছে এ, অ্যান্টিবডি হচ্ছে বি। বি এর ক্ষেত্রে অ্যান্টিজেন হচ্ছে বি, প্লাজমা অ্যান্টিবডি হচ্ছে এ। এবি এর ক্ষেত্রে প্লাজমা অ্যান্টিবডি থাকে না এবং আরবিসি সার্ভিসে এবি অ্যান্টিজেন থাকে। ও এর ক্ষেত্রে অ্যান্টিজেন থাকে না, অ্যান্টিবডি এ এবং বি উভয় থাকে। অর্থাৎ আমরা একে যদি দেখে নিই তার জিনোটাইপগুলি ঠিক এই ধরনের দেখতে পাওয়া যায়। যেমন এর ক্ষেত্রে বোধ দুটো কন্ডিশন, IA 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 IO। বি এর ক্ষেত্রে IB 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 IO। এবি এর ক্ষেত্রে IA IB, ও এর ক্ষেত্রে IO IO। তো এই যে এই অ্যালিলগুলি বেসিক্যালি লোকেট করে ক্রোমোজোম 9-এ। এই যে সিকোয়েন্সটি দেওয়া রয়েছে 9q34.1-q34.2, এটি হচ্ছে জিন লোকাসের অবস্থান এবং কনজিস্টিং 18 kb অফ জিনোমিক ডিএনএ। তো এই ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে কেন এই ধরনের চেঞ্জেসটার কারণই হচ্ছে একটি এইচ অ্যান্টিজেন যা 3 সুগার মলিকিউলস গ্যালাক্টোজ, এন গ্যালাক্টোসামাইন এবং ফ্রুকোজ, এই তিনটি যে সুগার আছে এই সুগারের ফলে আইএ এবং আইবি অ্যালিলের ক্ষেত্রে প্রত্যেকটি এনকোড করা হয় এবং স্পেসিফিক গ্লাইকোসাইল ট্রান্সফারিং এনজাইমের দ্বারাই সেটা এনকোড করা হয়। আইএ অ্যালিলের ক্ষেত্রে গ্লাইকোসাইল ট্রান্সফারেজ দ্বারা হয়, যেখানে এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ ট্রান্সফারেজ কাজ করে যা এ অ্যান্টিজেন প্রডিউস করে।
কেন না তার টার্মিনাল এন্ডে অ্যাডিং হচ্ছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোঅ্যামাইন, আর আইবিএল এর ক্ষেত্রে গ্লাইকোসাইল ট্রান্সফারেজ, দ্যাট ইজ গ্যালাক্টোজ ট্রান্সফারেজ এনজাইমের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যা বি অ্যান্টিজেন ক্রিয়েট করে, যেটা অ্যাড করছে টার্মিনাল এন্ডে ডি গ্যালাক্টোজ। আর আইওএল এর ক্ষেত্রে অ্যান এনজাইম উইথ নো ফাংশন, যার কোনো ফাংশন এখনও পাওয়া যায়নি। Therefore, neither A or B antigen is produced, leaving the underlying precursor. তারপরে ল্যান্ডস্টিনার আরও একটি উদাহরণ দিয়েছে, এখানে আমরা দেখে নেব যে এটি হচ্ছে আমাদের এই যে টার্মিনাল এন্ডে যেভাবে যুক্ত হয়। তিনি বলছেন যে রিসার্চ মাঙ্কির ওপর তিনি যে রিসার্চটি করেছিলেন ল্যান্ডস্টাইনার 1940-তে, এবং তাতে তিনি রিসার্চ বানরের রক্তে পাওয়া যে অ্যান্টিজেন তাকে খরগোশে প্রবিষ্ট করিয়েছিলেন, করিয়ে সেখানে অ্যান্টিবডি প্রস্তুত করেছিলেন। এই অ্যান্টিবডি বা অ্যান্টিসিরামটিকে যখন মানুষের মধ্যে প্রবেশ করানো হয় তখন 85% ব্যক্তির মধ্যে অ্যাগ্লুটিনেশন ঘটে, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানে রক্ত ক্লট করে যায়। বাকি রেস্ট অফ 15% মানুষের অ্যাগ্লুটিনেশন ঘটেনি। তিনি এই অ্যাগ্লুটিনেশন ঘটে যাওয়ার যে মানুষগুলিকে আর রিসার্চ পজিটিভ এবং যাদের ঘটেনি তাদের রিসার্চ নেগেটিভ বলে চিহ্নিত করেছিলেন। এরপরে যেটি আসছে সেটি হচ্ছে প্লিওট্রপি বা জিনের বহুবৃত্তি। বলছে একটি জিন যেমন একটি চরিত্র নির্ধারণ করার জন্য দায়ী, তেমন এটি চরিত্র অনেকগুলি জিন দ্বারা নির্ধারিত হতে পারে। তবে জীবেদের মধ্যে এমন এমন জিনের সন্ধান পাওয়া গেছে যারা একাধিক চরিত্রকে প্রভাবিত করে। কোনো একটি জিনের এমন একাধিক চরিত্র নির্ধারণের ক্ষমতাকে প্লিওট্রপি বলে। অর্থাৎ কোনো জিন যদি একটি বিশেষ কোনো ক্যারেক্টারকে শো করায়, তার যদি ক্ষমতা থাকে অপর কোনো ক্যারেক্টারকে শো করানোর বা একাধিক ক্যারেক্টারকে শো করানোর, তাকে আমরা বলছি প্লিওট্রপি বা জিনের বহুবৃত্তি। এক্ষেত্রে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনের কারণে যে সিকেল সেল অ্যানিমিয়া হয় তা মিউটেশনের প্রভাব দ্বারাই সৃষ্ট, কিন্তু এই সিকেল সেল অ্যানিমিয়া সম্পন্ন রোগীদের ক্ষেত্রে কোনোভাবে ম্যালেরিয়ার সংক্রমণ হয় না, দেখতে পাওয়া যায় না। নেক্সট আমরা চলে যাব পলিজেনিক ইনহেরিটেন্স বা জিনের যে গুণগত এবং তার মাল্টিফ্যাক্টরিয়াল যে চেঞ্জেস, এই পলিজেনিক ইনহেরিটেন্স কে বোঝার জন্য যে উদাহরণটি আমরা ইউজ করি সেটি হচ্ছে মানুষের দেহের গঠন, উচ্চতা এবং মানুষের দেহের কালার। কিভাবে একে আমরা ডিসকাস করব না, বলা হচ্ছে যে কোনো পরিবারের 3 জেনারেশন ধরে দেখা যাচ্ছে যে ব্যক্তিগুলি যে অপত্য ব্যক্তিগুলি তৈরি হচ্ছে সেগুলির উচ্চতা 5 ইঞ্চির কাছাকাছি, 5 ফুটের কাছাকাছি। তাদের নর্মাল একটা বয়সে হাইট 5 ফুটের কাছাকাছি, কিন্তু তাদেরই মধ্যে যখন দেখা যায় যে কোনো একটি জেনারেশন পর, অর্থাৎ 3rd, 4th, 5th পর যখন দেখা যায় যে সেই জেনারেশনে
কোনো লম্বা ব্যক্তির সেই বয়সের সাইজ 6 ফুট, তখন একে ডিসকাস করার জন্য যেটি বলা হয় যে আমাদের ক্রোমোজোমাল সেট আপে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস বলে একটি কন্ডিশন আছে। হোমোজাইগাস কন্ডিশন আমরা জেনে এসেছি মেন্ডেলের সূত্রে যে ক্যাপিটাল টি ইজ হোমোজাইগাস, বাট স্মল টি ইজ হেটেরোজাইগাস। দুটোই কিন্তু লম্বা বৈশিষ্ট্যের অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য লম্বাটির জন্য শো করছে। তো এই যে ক্যারেক্টারটি শো করছে, এই ক্যারেক্টারটি মাঝখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে থেকে যাওয়ার জন্য 3 জেনারেশন ধরে সেই পরিবারের কোনো ব্যক্তির হাইট 5 ফুটের থেকে 6 ফুট হয়নি, অর্থাৎ 5 ফুটের আশেপাশেই রয়েছে। কিন্তু যখন কোনো কন্ডিশনে এই হেটেরোজাইগাসিটি থেকে হোমোজাইগাস কন্ডিশনে আসবে, তখন সেই ব্যক্তির বা সেই পরিবারের সেই অপত্য ব্যক্তিটির যে নির্দিষ্ট বয়সে এসে হাইট দাঁড়াবে 6 ফুট। স্কিনের কালারের ক্ষেত্র, যে একটি পরিবারের দেখা যাচ্ছে 5টি সন্তান, 4টি কালো এবং একটি ফর্সা। কেন? 4টি কালো হচ্ছে হেটেরোজাইগাস কন্ডিশনে তার কালো তার হতে পারে, আর হোমোজাইগাস কন্ডিশনে যখন আসবে, অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যদি ছিল যে হোয়াইট ক্যারেক্টারের জন্য বা ফর্সা ক্যারেক্টারের জন্য, সেটি যখন শো করবে, তখন সেটি অপত্য জীবের ক্ষেত্রে দেখা যাবে যে সেটি ফর্সা বর্ণ অপত্য জীবটি তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি পলিজেনিক ইনহেরিটেন্স বলতে সাম ক্যারেক্টারিস্টিক আর পলিজেনিক মিনিং that they are controlled by a number of different genes. In polygenic inheritance, traits often form phenotypic spectrum rather than falling into clear-cut categories. অর্থাৎ পলিজেনিক যে জিনটি বলা হচ্ছে সেটি আর নাম্বার অফ ডিফারেন্ট জিনস দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং নির্দিষ্ট একটি স্টেজে বা সার্টেন একটি কন্ডিশনে তার পলিজেনিসিটিটাকে শো করে। আমরা নেক্সট সিটিতে চলে যাব, সেটি হচ্ছে বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারক উপাদান যে কোথায় থাকে তা জানার জন্য বিজ্ঞান মহলে মেন্ডেলের যে আবিষ্কারগুলি সেটিকে নিয়ে একটি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলতে শুরু করে এবং 1903-তে সার্টেন অফ বেভারি পাবলিশ করেছিল দুটি পৃথক পেপার, ইন্ডিপেন্ডেন্ট পেপার তারা প্রপোজ করেছিল, যেটাকে ক্রোমোজোম থিওরি অফ ইনহেরিটেন্স বলে। তাদের মতে বংশগতির জন্য দায়ী মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর, যা পরে জিন নামে পরিচয় পায়, কোষের ক্রোমোজোমের ওপর অবস্থান করে। অর্থাৎ কোষস্থ ক্রোমোজোমই বংশগতির ধারক ও বাহক। কোষে অবস্থিত যে ক্রোমোজোমগুলি আছে সেগুলি বংশগতির ধারক ও বাহক। এই বক্তব্য অনুযায়ী বলা হচ্ছে যে ডিপ্লয়েড প্রাণী বা উদ্ভিদে এক একটি ক্রোমোজোমের জোড়ায় জোড়ায় থাকে এবং এই জোড়া সমস্ত ক্রোমোজোম দুটি গ্যামেট তৈরির সময় পরস্পর পৃথক হয়ে গ্যামেটে প্রবেশ করে। মেন্ডেল জীবে প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের পিছনে দুটি ফ্যাক্টর বা উপাদানের উপস্থিতি অনুমান করেন ও পৃথক ভবন সূত্র অনুযায়ী চারিত্রিক বৈশিষ্ট্যগুলির জন্য দায়ী জোড়া উপাদান দুটি গ্যামেট সৃষ্টির সময় যে পরস্পর আলাদা হয়ে যায়, অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারক জিন জোড়ায় জোড়ায়
পৃথক ভবন গ্যামেট সৃষ্টির সময় দুটি হোমোলোগাস ক্রোমোজোম দুটি আলাদা হওয়ার সঙ্গে সমান্তরাল সম্পর্ক নির্দেশ করে সেটির বর্ণনা দেয়। একাধিক বৈশিষ্ট্যের জন্য দায়ী জোড়ায় জোড়ায় থাকা এই জিনগুলি মেন্ডেলের মুক্ত সঞ্চারণ তত্ত্ব অনুযায়ী গ্যামেট তৈরির সময় যথেচ্ছভাবে সম্ভাব্য সকল সমন্বয় একত্রিত হতে পারে এবং যত সমন্বয় একত্রিত হতে পারে। অপরদিকে জোড়া জোড়ায় থাকা ক্রোমোজোমগুলি ডিপ্লয়েড জীবে গ্যামেট সৃষ্টিকালে শুধু যে পৃথক হয় তাই নয়, ক্রোমোজোমগুলি সম্ভাব্য সমন্বয়ে গ্যামেটে একত্রিত হয়। অতএব একাধিক বৈশিষ্ট্যের জন্য দায়ী জোড়ায় জোড়ায় থাকা জিনগুলি মুক্ত সঞ্চারণ অর্থাৎ মিয়োসিস কোষ বিভাজনের সময় গ্যামেটের মধ্যে ক্রোমোজোমের বিন্যাসের সঙ্গে সামঞ্জস্যতাপূর্ণ, অর্থাৎ মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্র ও গ্যামেট সৃষ্টিকালে হোমোলোগাস ক্রোমোজোমের বিন্যাস পরস্পর সম্পর্কযুক্ত। এটি ক্রোমোজোম থিওরিতে বলা হয়েছে। তারপরে যেটি আসে, যেটির জন্য আমাদের এই ক্যারেক্টার বা জিন তত্ত্ব যাই বলে থাকি না কেন, সেটি হচ্ছে বিশেষত ক্রোমোজোম। এই ক্রোমোজোম, যাকে আমরা নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত সূত্রাকার ও দণ্ডাকার বস্তু, যা বংশানুক্রমে জীবের বৈশিষ্ট্য সঞ্চারিত করে, এমনটাই বলতে পারি। অথবা বলতে পারি যে নিউক্লিয় জালক থেকে উৎপন্ন প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত যে স্বপ্রজননশীল সূত্রাকার বস্তু জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে এবং প্রজাতির পরিবৃত্তি বা প্রকরণ বিবর্তনের অংশগ্রহণ করে, তাকে ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোমের সংখ্যা বা ভ্যারিয়েশনস আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়। যেমন হিউম্যানের ক্ষেত্রে সোমাটিক ক্রোমোজোম 46, রাইসের ক্ষেত্রে 24, র্যাটের ক্ষেত্রে 42 এবং রেসপেক্টিভলি পি, ক্যারট, অনিয়ন, মেজ, হানিবি, হাউসফ্লাই, ক্যাট ফুড ফ্লাই, ব্রেড মোল্ডের ক্রোমোজোমের নাম্বার এখানে দেওয়া আছে। ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোমের কাজ, যেটা আমরা এতক্ষণ ধরে জেনে আসছি, যে তার কাজ হচ্ছে ক্রোমোজোমে অবস্থিত জিন এক কোষ থেকে অপর কোষে জিন ঘটিত বার্তা বহন করা, ক্যারেক্টার বিহার করে নিয়ে যাওয়া কাজ। সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা দেখতে পাই তার কাজ হচ্ছে প্রাণীর সেক্সকে নির্ধারণ করা। এবং কোষ বিভাজনে ক্রোমোজোমের ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে, পরবর্তী পর্যায়ে ক্রোমোজোম বিভাজিত হয়। এগুলি হচ্ছে ক্রোমোজোমের কাজের মধ্যে পড়ে। তাহলে গুরুত্ব বা কাজ বেসিক্যালি একটাই, যেটি হচ্ছে বংশ পরম্পরায় সে তার ক্যারেক্টারটাকে বিয়ার করে নিয়ে যায়। এই ক্রোমোজোমের কিছু গঠনগত দিক বা গঠন অঙ্গসংস্থানগত কিছু ভ্যারিয়েশনস আছে, বা তার গঠনগতভাবে আলোচনা করতে গেলে তার মধ্যে কি কি অবস্থিত সেগুলি আমরা এবার দেখে নেব। ক্রোমোজোমের অবস্থান অঙ্গসংস্থানগতভাবে বলতে গেলে ক্রোমাটিড আমরা দেখতে পাই, যা প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে গঠিত তাদের ক্রোমাটিড বলে। কোষ বিভাজনের সময় এই ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড সৃষ্টি করে। তারপরে আসি আমাদের ক্রোমোমিয়ার, ক্রোমোনিমাটা, প্রাথমিক খাঁজ ও সেন্ট্রোমিয়ার, কাইনেটোকোর। তো এখানে যে
স্লাইডটি আমরা দেওয়া আছে, সেক্ষেত্রে বলা আছে যে সেন্ট্রোমিয়ার অ্যান্ড কাইনেটোকোর প্রতিটি ক্রোমোজোমের একটি অঞ্চলে বিশেষ হেটেরোক্রোমাটিন দিয়ে গঠিত হয় বলে রঞ্জিত হয় না এবং খাঁজের মতো দেখতে লাগে। এই স্থানটিকে প্রাথমিক খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন বলে। বিজ্ঞানী ডার্লিংটন এই স্থানে সেন্ট্রোমিয়ার নামে অভিহিত করেন। সেন্ট্রোমিয়ার দুটি দুপাশে বিস্তৃত ক্রোমোজোমের অংশটিকে ক্রোমোজোমের বাহু বলা হয়। এই সেন্ট্রোমিয়ারের মাঝখানে যে চাকতির মতো অংশ, অর্থাৎ বাহু দুটিকে ধরে রাখার জন্য যে চাকতির মতো অংশ দেখতে পাওয়া যায়, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের মাঝেই অবস্থিত একটি চাকতির মতো অংশ, যাকে বলা হচ্ছে কাইনেটোকোর। নেক্সট আমরা চলে যাব সেকেন্ডারি কনস্ট্রাকশন এবং নিউক্লিয়ার অর্গানিজমের ক্ষেত্রে। কোনো কোনো ক্রোমোজোমে মুখ্য খাঁজ ছাড়াও একটি অতিরিক্ত খাঁজ থাকে, যাকে গৌণ খাঁজ বলা হয়। ইন্টারফেজ দশায় এই অঞ্চলটি নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত থাকে এবং টেলোফেজ দশায় এই অঞ্চলে ডিএনএ নিউক্লিওলাস গঠন করে। এই কারণে গৌণ খাঁজকে নিউক্লিয়ার গঠনকারী অঞ্চল বা নিউক্লিয়ার অর্গানাইজারও বলা হয়। This is the secondary contractions. এটা হচ্ছে প্রাইমারি কন্ট্রাকশনস, সেকেন্ডারি কনস্ট্রাকশনস। তারপরে আসি টেলোমিয়ার স্যাটেলাইটের কথায়। প্রতিটি ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে টেলোমিয়ার বলে। এই অংশে অংশ বিশেষের জন্য মেরুতার সৃষ্টি হয়। এই মেরুতার জন্য একটি ক্রোমোজোম অপর ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয় না। আর স্যাটেলাইটটাকে বলছে না, গৌণ খাঁজযুক্ত ক্রোমোজোমের গৌণ খাঁজের পরবর্তী ক্ষুদ্র ফোলা অংশটিকে বলা হচ্ছে স্যাটেলাইট। দিস ইজ কল্ড স্যাটেলাইট। এই স্যাটেলাইটের যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। এরপর যেটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে ক্রোমাটিন। ক্রোমোজোম ক্রোমাটিন দ্বারা তৈরি। ক্রোমাটিন কি দ্বারা তৈরি? ডিএনএ, আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি। ইন্টারফেজ দশায় এই ক্রোমোজোম থিন ক্রোমাটিন ফাইবার হিসাবে শো করে। ক্রোমোজোম ডিউরিং সেল ডিভিশন এই ক্রোমাটিন ফাইবারগুলি কনডেন্সড এবং ক্রোমোজোম ভিজিবল কিছু ফিচার্স দ্বারা দেখতে পাওয়া যায়। আমরা হেটারোক্রোমাটিনের কথা বললাম, যে হেটারোক্রোমাটিন তখনই বলা হবে যে এটা ডার্কলি কনডেন্স দেন তার রঞ্জিত হবে ক্রোমাটিনটি, তাকে বলা হবে হেটারোক্রোমাটিন। আর ইউক্রোমাটিন যখন সেটি আমাদের রঞ্জক কণার দ্বারা রঞ্জিত হবে না বা লেস রঞ্জিত হবে, কম রঞ্জিত হবে, তাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। এই ক্রোমাটিন ইন্টারফেস দশায় বিড লাইক স্ট্রাকচার তৈরি করে, যেখানে অ্যাকুমুলেশনের ফলে ক্রোমাটিন মেটেরিয়ালগুলোকে একসঙ্গে বলা হয় ক্রোমোমিয়ার। আর প্রোফেজ দশায় থাকাকালীন এই ক্রোমোজোম মেটেরিয়ালগুলি যে থিন ফিলামেন্ট হিসেবে ভিজিবল হয়, তাকে বলা হচ্ছে ক্রোমোনিমাটা। তারপরে আমরা চলে আসি স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ ক্রোমোজোমের, অর্থাৎ কিছু মডেল আমরা ডিসকাস করব এইখানে, যেগুলি সোলনয়েড, নিউক্লিওজোম। এখন এই
নিউক্লিওজোম মডেলটি কি অ্যাকচুয়ালি, যেটি ক্লাস 12 বইতে আলোচনা করে দেওয়া আছে। সোলেনয়েড মডেল নিয়ে আলোচনা করা নেই। নিউক্লিওজোম মডেল বলতে আমরা যেটা বুঝি যে হিস্টোন প্রোটিন যাকে ঘিরে যে বন্ধনী তৈরি করেছে অর্থাৎ নিউক্লিওজোম মডেল যে অবস্থিত চারটি হিস্টোন প্রোটিন যাকে হিস্টোন 1 দ্বারা পেঁচানো বা আবদ্ধ, অর্থাৎ ছবিতে আমরা দেখতে পাই যে একটি 4টি হিস্টোন প্রোটিন তার 8টি অক্টামারকে একটি লিঙ্কার হিস্টোন প্রোটিন মানে 5 নম্বর যে হিস্টোন প্রোটিনটি ঘিরে বা পেঁচিয়ে অবস্থান করেছে। এর ফলে যে গঠনটি তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে নিউক্লিওজোম মডেল অফ ক্রোমোজোম। এই নিউক্লিওজোম মডেলের বিশদ বর্ণনা দিয়েছেন কর্নবার্গ এবং জেটি ফিঞ্চ 1974-এ। সেক্ষেত্রে তারা বলছেন যে হিস্টোন প্রোটিনের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 4টি হিস্টোন প্রোটিনের অক্টামার মানে 8টি ভাগ এবং একটি লিঙ্কার হিস্টোন প্রোটিন বা H1 প্রোটিন যে এই অক্টামারগুলিকে আবদ্ধ করে আমার একটি বিড ও স্ট্রিং লাইক স্ট্রাকচার তৈরি করেছে। এখন ক্রোমোজোমের এই ঘনীভবনের বা স্ট্রাকচারাল অর্গানাইজেশনের ধাপ অনুযায়ী দেখতে গেলে আমরা পরবর্তী যে ধাপটি দেখতে পাবো সেটি হচ্ছে সোলেনয়েড মডেল এবং জিগজ্যাগ মডেল। সোলেনয়েড মডেল ফিঞ্চ এবং ক্লার্ক 1976-এ ক্রোমাটিনের সোলেনয়েড মডেলটি কথা বলেন। এই ক্ষেত্রে প্রতিটি নিউক্লিওজোম 11 ন্যানোমিটার পরিধিবিশিষ্ট তন্তু সৃষ্টি করে। এই তন্তু নিজেদের মধ্যে কুণ্ডলীকৃত হয়ে 30 ন্যানোমিটার পরিধি বিশিষ্ট তন্তু সৃষ্টি করে তাকে সোলেনয়েড বলে। সোলেনয়েডের প্রতিটি প্যাচে 6 থেকে 7টি নিউক্লিওজোম থাকে। সোলেনয়েডগুলি আলো কুণ্ডলীকৃত হয়ে 300 ন্যানোমিটার পরিধিযুক্ত সুপার সোলেনয়েড গঠন তৈরি করে, যা পুনরায় ভাঁজযুক্ত ক্রোমাটিন তন্তু গঠন করে। এরপরে যেটি বলা হয়েছে জিগজ্যাগ মডেল, কিছু বিজ্ঞানী ক্রায়োইলেকট্রন মাইক্রোস্কোপে ক্রোমাটিনের তন্তু পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেন যে 11 ন্যানোমিটার ক্রোমাটিন তন্তুগুলি কুণ্ডলী আকারে না থেকে জিগজ্যাগভাবে পরস্পর ভাঁজপ্রাপ্ত হয়ে 30 ন্যানোমিটার ক্রোমাটিন তন্তু গঠন করে। এর থেকেই নামকরণ হয় জিগজ্যাগ মডেল। আমরা এই ক্রোমোজোমের
সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী কিছু ভাগ আমরা জেনে নেব, যেটি হচ্ছে মনোসেন্ট্রিক, যখন একটি মাত্র সেন্ট্রোমিয়ার অবস্থান করে। তারপরে হচ্ছে হলোসেন্ট্রিক, যেখানে ডিফিউজ সেন্ট্রোমিয়ার অ্যান্ড মাইক্রোটিবিউলস অ্যাটাচ থাকে ক্রোমোজোমের লেন্থের সাথে। তারপরে আসেন্ট্রিক, এক্ষেত্রে ক্রোমোজোম ব্রেক করে যায় আর ফিউজ টুগেদার হয়ে থাকে। ডাইসেন্ট্রিক, ক্রোমোজোম অ্যাবারেশনের জন্য where chromosome break and fuse together with two centromeres. They are also unstable as two centromeres tend to migrate to opposite poles, resulting in fragmentation. Dicentric বলে। এখানে হেডিংটি একটু ভুল আছে, এখানে হবে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, পজিশন অনুযায়ী আমাদের যে ভাগ সেটি হচ্ছে টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক এবং মেটাসেন্ট্রিক। আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের একটি শর্ট হ্যান্ড এবং একটি লং হ্যান্ড আছে, অর্থাৎ শর্ট আর্ম এবং লং আর্ম আছে ক্রোমোজোমের, যার মাঝখানে অবস্থিত সেন্ট্রোমিয়ার। এক্ষেত্রে অ্যাক্রোসেন্ট্রিক ক্ষেত্রে শর্ট আর্মটি অনেকই ছোট, যেখানে সাবমেটাসেন্ট্রিক ক্ষেত্রে শর্ট আর্মটি জাস্ট স্লাইটলি একটু বড়। মেটাসেন্ট্রিক পজিশনে সেন্ট্রোমিয়ারের অবস্থানটি তার মাঝ বরাবর, আর টেলোসেন্ট্রিক যে অবস্থান সেই অবস্থানে দেখা যাচ্ছে যে ক্রোমোজোমের টেলোমেরিক কন্ডিশন বা আমাদের যে শর্ট হ্যান্ড সেই শর্ট হ্যান্ডটি আমাদের নেই। এক্ষেত্রে বলার কথা যে শর্ট আর্মটিকে বলা হয় পি আর্ম এবং কিউ আর্ম বলা হয় হচ্ছে আমাদের লং হ্যান্ডটিকে। তারপরে যেটি আসছি সেটি হচ্ছে ক্রোমোজোমের যে জায়েন্ট ক্রোমোজোমের কথা বলা হয়, অর্থাৎ তার আকৃতি অনুযায়ী যে জায়েন্ট ক্রোমোজোমগুলির কথা বলা হয়, তার মধ্যে একটি হচ্ছে ল্যাম্প্রাস এবং একটি হচ্ছে পলিটিন, আর একটি হচ্ছে আমাদের ল্যাম্বাস, পলিটিন এবং জায়েন্ট ক্রোমোজোমের মধ্যে ল্যাম্বাস আর একটি হচ্ছে পলিটিন। তো ল্যাম্বাস ক্রোমোজোম অসংখ্য সূত্রকার অংশ দিয়ে গঠিত। এই ক্রোমোজোম কিন্তু এই ল্যাম্বাস ক্রোমোজোমের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটি লম্বা সিঙ্গেল স্ট্র্যান্ড বা বিডের ওপরে অসংখ্য সূত্রাকার লুপস তৈরি করেছে, যাকে আমরা ল্যাম্পের মতো বা ল্যাম্প পরিষ্কার করা ব্রাশের মতো দেখতে পাচ্ছি। এগুলি পাওয়া যায় সাধারণত যেসব প্রাণীতে কুসুম সমৃদ্ধ উসাইট দ্বারা গঠিত। তাদের উসাইটের নিউক্লিয়াসে মেয়োসিস কোষ বিভাজনের ডিপ্লোসিন দশায় এই বিশাল আকৃতির ল্যাম্বাস ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। এই ল্যাম্বাস অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়ার জন্য কিছু ঘটনা আমরা বা কিছু গঠনগত চেঞ্জ দেখতে পাওয়া যায়। যে ডিপ্লোয়েড স্টেজে ল্যাম্বাস ক্রোমোজোমটি দেখতে পাওয়া যায় সেখানে দুটি হোমোলোগাস ক্রোমোজোম থাকে, যারা সার্টেন পয়েন্টে অ্যাটাচ থাকে, যাদের কায়াজমাটা বলে। এই ইচ পেয়ার অফ ক্রোমোজোম, যাদের দুটি ক্রোমাটিডস থাকে, যারা পরস্পর কাছাকাছি শুয়ে থাকা অবস্থায় মেন অ্যাক্সিসের মধ্যে লুপ সৃষ্টি করে, ফলে ল্যাম্প পরিষ্কার করা ব্রাশের মতো এই লুপগুলিকে দেখতে পাওয়া যায়।
এরপরে আসছি আমরা পলিটিন ক্রোমোজোম, যার আবিষ্কার করেছিলেন ইজি বালবিয়ানি এবং বিজ্ঞানী কোলার এই ক্রোমোজোমটির নাম পলিটিন ক্রোমোজোম দেন। ফলে ড্রসোফিলা মানসিতে এই ক্রোমোজোমটিকে বিশদভাবে পরীক্ষা করা হয়েছে। অর্থাৎ স্ট্রাকচার বা গঠন পরীক্ষা করার জন্য ড্রসোফিলা মেলানোগেস্টারের উপর আমরা পরীক্ষা করেছি। কি করা হয়েছে? তার গঠনগত দিক জানার জন্য যে গঠনগত দিকগুলি উঠে এসছে, সেখানে বিট, ব্যান্ড, পাফ ও বালবিয়ানি রিং এগুলি আমরা পেয়েছি। বলছে যে ক্রোমোজোমে রঞ্জিত হওয়ার পরে যে হ্যান্ডসগুলি রয়েছে, সেই হ্যান্ডসগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু পোর্শন আমাদের ডার্কলি কালার্ড হয়েছে, কিছু কিছু পোর্শন লাইটলি কালার্ড হয়েছে। যেগুলো ডার্কলি কালার্ড সেটিকে বলা হচ্ছে ব্যান্ড, যেগুলো লেস কালার্ড সেগুলোকে বলা হচ্ছে ইন্টারব্যান্ড। পাফ যেটি সৃষ্টি হয়েছে এই পজিশনে, এই ক্রোমোজোমের এই ক্রোমোজোমের পাপ অঞ্চলে ক্রোমোনিমার সূত্রগুলি ক্রোমোজোম থেকে বেরিয়ে আসে ও দুপাশে অনেকগুলি ফাঁস সৃষ্টি করে, যাদের বালবিয়ানি রিং বলে। এই পাপগুলি সাময়িকভাবেই সৃষ্টি হয় এবং পলিটিন ক্রোমোজোমে এক স্থানে পাপ অদৃশ্য হয়ে অন্য জায়গায় নতুন পাপ সৃষ্টি হয়। অর্থাৎ যে জায়গায় পাপ সৃষ্টি হয় সেইখানে ইনভলভ হচ্ছে আরএনএ সিনথেসিস। এর ফলে এই পজিশনে পাফের সৃষ্টি হয় এবং আরএনএ সিনথেসিস হয়ে যাওয়ার ফলে আবার একটি সাইটে, মানে ক্রোমোজোমের উপরে অপর একটি জায়গায় পাফ সৃষ্টি হয়। সো এই হচ্ছে আমাদের হেরিডিটি চ্যাপ্টারের ক্রোমোজোম পর্যন্ত ধারণা। পরবর্তীতে আমরা নেক্সট স্লাইডে পড়ব।